হ্যালো স্টুডেন্ট, আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু জানিয়ে দাও প্রত্যেকে। অল ক্লিয়ার, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমি কয়েকটা বিষয় একটু বলে দিই। সেটা হচ্ছে আমার ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ আসতে একটু দেরি হয়ে গেল। তো গুড আফটারনুন প্রত্যেককে। আজকে আমরা এই ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট যে এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেইগুলো দেখে নেব, ১ নম্বর। ২ নম্বর, আমি একটা ওভারঅল আলোচনাও করে দেব যে অনেক সময় কি হয় যে আমরা একটা ডিসিপ্লিন মেইনটেইন না করতে পেরে পড়াশুনো থেকে অনেকটা পিছিয়ে পড়ি। তো এরকম কতজন আছো যারা ডিসিপ্লিনটাকে মেইনটেইন করতে পারছো না, তার জন্য পড়াশুনো থেকে পিছিয়ে পড়ছো, বা তোমার মনের মতো পড়াশুনো হচ্ছে না, এরকম কতজন আছো? একটু লিখে জানিও। তাহলে আমি সেই বিষয়টাকে একটু আলোচনা করে তারপর আজকে আমরা ক্লাসের মধ্যে যাব। তো দেখো, প্রতি শনিবার দিন ১২টা থেকে ১টা পর্যন্ত আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, আর প্রতি রবিবার দিন ১০টা থেকে ১১টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এইবার দেখো, সারা সপ্তাহে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে, সেই সমস্ত নিউজগুলোকে নিয়ে আমরা চর্চা করি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, তার জন্য আমাদের ক্লাস দেখতে হবে, তার জন্য আমাদের কোনো ম্যাগাজিন ফলো করতে হবে, তার জন্য আমাদের যে আড্ডা 24/7 এর ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটাকেও কিন্তু ফলো করতে হবে নিয়মিত। ওকে? তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, যে কেন আমরা পড়াশুনোর মধ্যে নিজেকে একদম সম্পূর্ণভাবে রাখতে পারি না, বা পড়াশুনোর মধ্যে নিজেকে রাখলেও কোথাও যেন নিজের মনের দিক থেকেই একটা স্যাটিসফ্যাকশন আসে না যে আমি ঠিকভাবে পড়াশোনাটাকে করতে পারছি। এরকম কতজনের হয় যে আমি ঠিকভাবে, আমি তো পড়ছি কিন্তু আমি ঠিকভাবে আমার মনের মতো করে পড়াশুনো হচ্ছে না? এরকম কতজনের ফিল হয়? লিখে জানিও। অনেকেই আমি স্যার লিখেছো। আরো একবার প্রশ্ন করলাম। গুড আফটারনুন প্রত্যেককে। দেখো, তো প্রথম কথা, এরকম যখনই তোমার মনের মধ্যে ফিল হচ্ছে যে স্যার আমি পড়াশুনো করছি, ঠিকই আছে, ক্লাস করছি, নোটপত্র বানাচ্ছি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আরো একটু বেটার ওয়েতে পড়াশুনো করা দরকার, বা আরো একটু মনোযোগ দিয়ে আরো একটু ডিসিপ্লিনটাকে মেনটেন করে আমার পড়াশুনো করলে সব থেকে বেস্ট হয়। তো দেখো, প্রথম কথা, যে তোমার প্রিপারেশনের সব থেকে বেস্ট মোমেন্ট, বা সব থেকে আহ, ভালোভাবে তুমি প্রিপারেশন করছো, এরকম যে ফিল হচ্ছে না, তার মানেই তুমি একটা পজিটিভ দিকে আছো, যে তোমাকে আরো বেটার করতে হবে। এবার প্রতিদিন আমাদের কি করতে হয়? প্রতিদিন আমাদের একটাই কাজ, নিজেকে আরো বেটার করা। ওকে? তো প্রথমে দেখো, কম্পিটিটিভ এক্সামের একটা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসটাকে ভালো করে তোমাকে দেখতে হবে, যে এই সিলেবাসের মধ্যে কতটা জায়গা আমার পারার মতো আছে। মানে আমি একটু ওই জায়গাটা ভালো করে দেখে নিলে, একটু চেষ্টা করলে এই জায়গাটাকে কভার করে নিতে পারবো। ওকে? কতটা জায়গা আছে যেটা আমি অলরেডি জানি। ওকে? আর কতটা জায়গা আছে যেটা খুব আমার পক্ষে কঠিন, যেটাকে অ্যাচিভ করা বা যেটাকে আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসা। এই ৩টে প্যারামিটারকে কিন্তু ভালো করে বুঝতে হবে। কি কি বললাম? প্রথমে আমাদের সিলেবাসটাকে দেখতে হবে। এইবার সিলেবাসের মধ্যে দেখে নাও, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, তারপর বলতে পারো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপর দেখো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে,
সিলেবাসের মধ্যে ইংলিশ আছে, সিলেবাসের মধ্যে ম্যাথ আছে, রিজনিং আছে। এবার ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাগুলো আমি একটু যদি চেষ্টা করি, একটু যদি নিয়মিতভাবে চর্চা করি, পড়াশুনো করি, আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে কোন পোর্শনটাকে আমি একদম কমপ্লিট করে নিতে পারবো। এই কনফিডেন্সটা এতদিন পড়াশুনো করে চলে আসা উচিত। বোঝাতে পারলাম আমার কথা? তো দেখো, তুমি হয়তো বলছো যে স্যার আমি রিজনিংটা আমি মোটামুটি ভালোই পারি, আমার মধ্যে ওই কনফিডেন্সটা আছে, যদি রিজনিংটা আমি একটু ভালো করে দেখে নিই তো রিজনিং সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট তুমি বলছো যে ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো তুমি করেছো সহজ, এবং সেই চ্যাপ্টারগুলোকে যদি একটু চর্চার মধ্যে রাখো সেই চ্যাপ্টারগুলো রেডি হয়ে যাবে। ওকে, তারপরে তুমি দেখছো যে স্যার জিকে জিএস এর মোটামুটি অনেকটা জায়গায় রেডি আছে, তো জিকে জিএস এর কয়েকটা চ্যাপ্টার আছে, জিকে জিএস এর কয়েকটা সাবজেক্ট আছে, সেগুলোকে যদি আমি একটু চর্চা করি আগামী 2-2.5 মাসের মধ্যে এই জায়গাটাকে আমি তৈরি করে নিতে পারবো। তো দেখো, আমাদের কোথায় খামতি থেকে যায়? আমাদের খামতি এটাতেই থেকে যায় যে যেটা আমরা অ্যাচিভ করতে পারবো খুব সহজে সেটাকে অ্যাচিভ না করে আমরা যেটা পারবো না সেটার দিকে দৌড়ই। ওকে, তো এই যে জায়গাটা আমি করলাম, এই জায়গাটা তুমি জানো যে আগামী 2 মাসের মধ্যে আমি যদি সঠিকভাবে পড়াশুনো করি, কে কত পড়াশুনো করছে, কে 6 ঘন্টা পড়ছে, কে 8 ঘন্টা পড়ছে, কে 10 ঘন্টা পড়ছে, এটা দেখার দরকার নেই। তোমাকে জাস্ট তোমার নিজের পড়াশুনোটাকে দেখতে হবে। তো তুমি নিজের যে স্ট্রং জোন, উইক জোন সেটাকে তুমি চেনো। তো এই জায়গাটাকে তুমি আগামী 2 মাসের মধ্যে রেডি করে নিতে পারবে, এবং তোমাকে একদম সঠিক পদ্ধতিতে পড়াশুনো করে আগামী 2 মাসের মধ্যে এই জায়গাটা রেডি করে নিতে হবে। এইবার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো অলরেডি তুমি জানো, অলরেডি তুমি পারো, জাস্ট 1-1.5 সপ্তাহ যদি ওই জায়গাগুলোর উপর টাইম দিয়ে দাও তাহলে কিন্তু সেই জায়গাটা তোমার রেডি হয়ে যাবে। 1-2 সপ্তাহ। ওকে, 1-2 সপ্তাহ, 1-2 সপ্তাহ যদি যে জায়গাগুলো তোমার জানা জায়গা, যেগুলো তুমি ইজিলি পারো, সেই জায়গাগুলোর উপর সময় দিলে হয়ে যাবে। তাহলে এই পুরো জায়গাটা যেটা তোমার জানা, যেটা তুমি জানো, জানলে একটু চেষ্টা করলে পারবে, এই পুরো জায়গাটা তোমার রেডি করতে মিনিমাম বলতে পারো 2.5 মাস টাইম লাগবে। 2.5 মাস মানে 60 দিন, আর 15 দিন মানে 75 ডেজ। 75 ডেজে এই জায়গাটাকে তুমি তৈরি করে নিতে পারো। ডেইলি সি এর জন্য কি করবে? সি এর জন্য আমি তোমাদের বলে দিয়েছি। সি এর জন্য ফার্স্ট হচ্ছে দেখো ক্লাস। ডেইলি ক্লাস করা যদি সম্ভব হয় করো, যদি ডেইলি ক্লাস করতে না পারো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করো, মান্থলি করো, কিন্তু নিয়মিত একটু চর্চার মধ্যে নিজেকে রাখো। তারপর কি আছে? ওয়েবসাইট। ওয়েবসাইটে সবসময় বিভিন্ন রকমের আপডেট দেওয়া হয়, তোমাদের আমি আগেও দেখিয়েছি। 3 নম্বরে যদি আমরা চলে আসি, ম্যাগাজিন। কিছুদিন পর তোমাদের পুরো 3 মাসের আবার একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন বেরোবে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো এই জায়গাটা ফলো করলেই তোমার সিএ রেডি হয়ে যাবে। সি এর জন্য আলাদা করে একটা খাতা করে নাও, সেই খাতায় ছোট ছোট করে ইন্টারেস্ট নিয়ে খাতার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট সিএ কে লিখে রেখে দাও। তাহলে ক্লাস, ওয়েবসাইট, ম্যাগাজিন ফলো করলে তোমার সিএ হয়ে যাচ্ছে। যে সাবজেক্টগুলো তোমার মোটামুটি একটা স্ট্রং জোন বা হোল্ডিং রয়েছে, সেইগুলোকে যদি তুমি একটু চর্চা করো আগামী 2 মাসের মধ্যে এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবে। 1-2 সপ্তাহ যেগুলো তুমি এতদিন ধরে পড়ে এসছো, যেগুলোতে বেশ ভালো রকম তোমার দখল আছে, সেইগুলো যদি তুমি চর্চা করো 1-2 সপ্তাহে রেডি হতে পারবে। তো এই সমস্ত জিনিসটা 75 ডেজে কমপ্লিট। তো এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, বলো। হ্যাঁ, তো এইবার এই জায়গাটা যখনই তোমার কমপ্লিট হয়ে যাবে না, তুমি বুঝতে পারবে যে তুমি তোমার 100% দিয়ে 100% অ্যাচিভটা তুমি করতে পারছো। এই জায়গাটা থেকে তোমার কোনো কোশ্চেনই আর আটকাবে না। এইবার এই বিষয়টার উপর পুরোপুরি তোমাকে নিজেকে রিভিশনের মধ্যে রাখতে হবে। যা যা তুমি এইগুলোতে অ্যাচিভ করেছো, এটাকে রিভিশনের মধ্যে রেখে একটা একটা করে তোমার যে উইক জোনের জায়গাগুলো আছে
সেই উইক জোনের জায়গাগুলোকে একটা একটা করে স্ট্রং করতে হবে। একবারে যদি সব পড়তে যাও মুশকিল। হয়তো ম্যাথের কোনো কোনো চ্যাপ্টার খুব উইক, সেই চ্যাপ্টার গুলো নিয়ে এবার বসতে হবে। এই পুরো জায়গাটাকে রিভিশনে রেখে এই প্রসেসটা যদি তুমি ফলো করো, তুমি দিনে 4 ঘন্টা পড়ো, দিনে 5 ঘন্টা পড়ো, দিনে 7 ঘন্টা পড়ো, দিনে 2 ঘন্টা পড়ো, ঠিক আছে? দিনে 3 ঘন্টা পড়ো, তোমার কখনো মনে হবে না যে আমি আমার 100% দিতে পারছি না। কারণ এই যে তোমার মনে হচ্ছে কন্টিনিউ যে আমি আমার 100% দিতে পারছি না, আমি চেষ্টা করেও করতে পারছি না, এই মনে হওয়াটা তোমার কনফিডেন্সকে লো করে, তোমাকে কন্টিনিউ পিছনের দিকে ঠেলে দেয়। আমি ঠিক বলছি কিনা প্রত্যেকে বলো দেখি। তোমার কনফিডেন্স লো হয়ে যায় এবং তুমি মনে হয় যে তুমি পেছনের দিকে চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, হুম স্যার, ঠিক বলেছেন। সবাই লিখে দিয়েছে, প্রত্যেকে একটু রেসপন্স করে দাও। তো তার জন্য আমাদের ফার্স্ট টার্গেট কি হবে? ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের যেটা স্ট্রং জোন সেটাকে রেডি করে ফেলা 75 ডেজ এর মধ্যে। এটা যখন রেডি হয়ে যাবে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে। আর দেখো, তুমি কোনোদিন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তোমার কোনোদিন ৩ ঘন্টা পড়াশোনা হবে, তোমার কোনোদিন ৬ ঘন্টা হবে, তোমার কোনোদিন ২ ঘন্টা হবে, তোমার কোনোদিন হয়তো বিশাল মুড চলে এসছে পড়াশোনা করার, ১০ ঘন্টা পড়ে নিয়েছো। কোনোদিন বিয়েবাড়ি পড়ে যাবে, কোনোদিন কোনো অনুষ্ঠান পড়ে যাবে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের মানুষের জীবনে হতেই থাকে। তো এই এত কিছু ব্যস্ততার মধ্যেও তোমাকে যদি একটা নির্দিষ্ট প্ল্যানিং করে এবং খুব সহজে সেই প্ল্যানিংটাকে যদি অ্যাচিভ করতে হয়, তার জন্য এই প্রসেস ফলো করতে হবে। অনেক সময় কি হয়, আমরা একটা রুটিন বানাই, যে রুটিনটা খুব কঠিন একটা রুটিন, যে রুটিনটা খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, তারপরে খুব রাতে ঘুমোতে হয়, একদম টাইট শিডিউল, তার মধ্যে না আছে কোনো টিভি দেখা, না আছে খেলাধুলো, না আছে কোথাও ঘুরতে যাওয়া, ঠিক আছে? তো এরকম রুটিনের মধ্যে থাকতে গেলে তুমি থাকতেই পারবে না। জাস্ট হয়তো খুব বেশি হলে ১ সপ্তাহ, তারপর তোমার রুটিন ব্রেক হয়ে যাবে। কিন্তু আমি যে প্রসেসটা বলছি, সেই প্রসেসের মধ্য দিয়ে তুমি যদি নিজেকে জাস্ট ২ সপ্তাহ নিয়ে যাও, তুমি দেখো তোমার মধ্যে কনফিডেন্স আসে নাকি? তুমি মনে করতে পারো নাকি যে হ্যাঁ স্যার, আগামী 75 ডেজ এর মধ্যে এটাকে তো কমপ্লিট করেই নেব। আর এটাকে রিভিশনে রেখে সামনের যে ৭৫ টা দিন পাবো, সেই ৭৫ টা দিনে আমি একটা একটা করে, এই নয় যে সব একবারে তোমার স্ট্রং জোনকে করে নিতে হবে। উইক জোনগুলোকে আইডেন্টিফাই করে একটা একটা করে আমি করতে থাকবো। ধরে নাও এটাকে তুমি রিভিশনে রেখে তুমি ম্যাথের একটা চ্যাপ্টার নিয়ে বসেছো। সেটা করতে হয়তো ২ সপ্তাহ কি ৩ সপ্তাহ লেগে গেছে। তো সেটাকে কন্টিনিউ তোমাকে করে যেতে হবে, করে যেতে হবে। দেন দেখবে সেই উইক জোনটাও স্ট্রং জোনের মধ্যে এসছে। এইভাবে যদি পড়াশুনো করো, তাহলে কি কি হবে আমি একটা একটা করে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই যে তোমার মনের মধ্যে একটা ধারণা আছে সরকারি চাকরি পাওয়ার জন্য আমাকে দিনে ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা করে পড়াশুনো করতে হবে। এই যে ধারণাটা, এই ধারণাটাই তোমার ব্রেক হয়ে যাবে। ওকে? নেক্সট হচ্ছে দেখো, তুমি সবসময় একটা কম্পিটিশনের কথা ভাবো। কম্পিটিশনের কথা ভেবে লাভ নেই। তুমি নিজেকে বেটার করো। নিজের যে নলেজটা আছে, জ্ঞানটা আছে, সেটাকে আরো বেটার করো। তাহলেই দেখবে তুমি একটা ঠিকমতো জায়গায় যেতে পারছো। আর অবশ্যই ডিসিপ্লিন কি হওয়া উচিত, তোমাকে কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকতে হবে। তুমি ৪ ঘন্টা পড়ো, ৬ ঘন্টা পড়ো, ৫ ঘন্টা পড়ো। সবসময় তোমাকে একটা কন্টিনিউ পড়াশোনার মধ্যে, এই প্রসেসের মধ্যে থাকতে হবে। তবেই তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে সরকারি চাকরির যে যাত্রাটা, সেটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। বলো, বুঝতে পেরে গেছো? এবার আমরা পড়াশোনাতে ফেরত যাই। ঠিক আছে? চলো, এইবার দেখো, আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। আবার কালকেও আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব এবং লাস্টে কালকে আমরা বেশ কিছু ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নেব। ঠিক আছে?
না, না, কোনো অসুবিধে নেই। তুমি যা, যা পড়াশুনো করেছো সেগুলোকে আগে রিভিশন করে নাও সঙ্গীতা। ঠিক আছে? কোনো অসুবিধে নেই। আমি তো বললামই যে আমাদের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। ঠিক আছে? তো এটা খুবই স্বাভাবিক যে তুমি যখনই একটা সবকিছু দেখবে যে ঠিকঠাক চলছে তখনই আবার একটা ছোটখাটো কিছু প্রবলেম চলে আসবে। তো প্রবলেম আমাদের জীবনে কন্টিনিউ বারবার চলেই আসে। ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা করো না। হুম? ঠিক আছে। জাস্ট ১ মিনিট। মেইলটা আমি একটু খুলে নিই। আচ্ছা, এখানে ডেইলি লেখা আছে, এটা উইকলি হবে। ঠিক আছে? তো দেখো, আমরা বেশ কিছু এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। ঠিক আছে? অভিষেক, আমি ক্লাস নিতে নিতে সবই বলে দেব, জাস্ট একটু কন্টিনিউ করো। ঠিক আছে? দেখো, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কোন কর্মসূচির আওতায় পরিবেশ বান্ধব হুলি প্রচার শুরু করেছে? তো এই যে হুলি প্রচার, এই হুলি প্রচারটা শুরু করেছে পরিবেশ শিক্ষা কর্মসূচি থেকে। তো দেখো, এই যে পরিবেশ বান্ধব হুলি প্রচার, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা হোলি উৎসবে কি করি? রং তৈরি করে সেই রং খেলি। এবার এই যে রং, এটা অনেক কেমিক্যাল দিয়ে তৈরি করা যায়। কিন্তু প্রাকৃতিকভাবে বিট, তারপর হলুদ, তারপর বলতে পারো যে আরো বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান, এইগুলোকে কাজে লাগিয়ে প্রাকৃতিক যে আবির তৈরি করা, রং তৈরি করা, সেটা পরিবেশ শিক্ষা কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটা কর্মসূচি। তো রাইট আনসার কি হবে? অপশন এ হয়ে যাবে রাইট আনসার। গণেশ, এরকম ভাবে সবকিছুতে এ লিখে দিও না। ঠিক আছে? এত এ লেখার দরকার নেই। আমেরিকা মহাদেশের মধ্যে কোন দেশটাকে কুষ্ঠরোগ নির্মূলের জন্য আনুষ্ঠানিকভাবে প্রথম দেশ করা হয়েছে?
আমেরিকা মহাদেশের মধ্যে কোন দেশটি কুষ্ঠরোগ নির্মূলের জন্য প্রথম দেশ হয়ে উঠেছে? তো রাইট আনসার কি হবে? চিলি হয়ে যাবে রাইট আনসার। চিলির যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের নাম হচ্ছে সান্তিয়াগো, এবং চিলির হয়ে উঠেছে আমেরিকা মহাদেশের মধ্যে সব থেকে প্রথম দেশ, যে দেশটাই কোন রকম কোনো কুষ্ঠ রোগের আক্রান্ত মানুষ নেই। নেক্সট দেখো, 2026 সালে পঞ্চায়েতের নির্বাচিত যে সমস্ত মহিলা প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে একটা জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো 2026 সালে পঞ্চায়েতের নির্বাচিত মহিলা প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে সেটা কোথায়? তো রাইট আনসার হচ্ছে আমাদের নিউ দিল্লি। ওকে, 2026 সালের 11ই মার্চ 2026 সালের 11ই মার্চ পঞ্চায়েতের নির্বাচিত মহিলা প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, 2026 সালের মার্চ মাসে কোন আন্তর্জাতিক সংস্থা কোল্ড রেসপন্স সামরিক মহড়া পরিচালনা করেছিল? 2026 সালের মার্চ মাসে কোন আন্তর্জাতিক সংস্থা কোল্ড রেসপন্স সামরিক মহড়া পরিচালনা করেছিল? তো রাইট আনসার কি হবে? অপশন বি হয়ে যাবে রাইট আনসার, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। 2026 সালের মার্চ মাসে যে আন্তর্জাতিক সংস্থা কোল্ড রেসপন্স সামরিক মহড়া পরিচালনা করেছিল তার নাম হচ্ছে ন্যাটো। নেক্সট আমরা চলে আসি, আন্তর্জাতিক মহিলা বিচারক দিবস প্রতি বছর আমরা কোন দিন পালন করে থাকি? আন্তর্জাতিক মহিলা বিচারক দিবস এটা প্রতি বছর কোন দিন পালন করি? রাইট আনসার কি হবে? 10ই মার্চ। ওকে, মার্চের 10 তারিখ আমরা আন্তর্জাতিক মহিলা বিচারক দিবস পালন করে থাকি। নেক্সট দেখো, আধার সিস্টেম, আমাদের প্রত্যেকের আধার কার্ড আছে এবং সেই আধার কার্ডে একটা আধার নাম্বার থাকে। সেই আধার সিস্টেমটাকে আরো বলতে পারো বেটার করার জন্য যে কর্তৃপক্ষ তাদের বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে আসি, মিশন মৌসুম এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? মিশন মৌসুম এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম কি? মিশন মৌসুম এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেটির নাম হচ্ছে অপশন বি, ঠিক আছে, ভূবিজ্ঞান মন্ত্রণালয়। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স থেকে মিশন মৌসুম এই যে উদ্যোগটা এটা বাস্তবায়িত করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, কোন প্রতিষ্ঠান দ্বিতীয় বার্ষিক আর্থিক স্বাস্থ্য সূচক 2026 প্রকাশ করেছে? তো যে প্রতিষ্ঠান দ্বিতীয় বার্ষিক আর্থিক স্বাস্থ্য সূচক 2026 প্রকাশ করেছে সেই প্রতিষ্ঠানের নাম কি? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নীতি আয়োগ। তো নীতি আয়োগ হয়ে যাবে আমাদের রাইট আনসার। 2015 সালে নীতি আয়োগ থেকে 2015 সালে নীতি আয়োগ থেকে এই দ্বিতীয় বার্ষিক আর্থিক স্বাস্থ্য সূচক 2026 প্রকাশ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি খবরে আমরা দেখতে পেয়েছি আইএনএস ত্রিকান্ট এটি কোন শ্রেণীর যুদ্ধ জাহাজের অন্তর্গত? সম্প্রতি খবরে দেখা গেছে আইএনএস ত্রিকান্ট এটি কোন শ্রেণীর যুদ্ধ জাহাজের অন্তর্গত? এটা তলোয়ার ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। তলোয়ার ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে আইএনএস ত্রিকান্ট এটি কোন শ্রেণীর যুদ্ধ জাহাজের অন্তর্গত? তলোয়ার ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। নেক্সট আমরা চলে আসি, নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা। নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল। মধ্যপ্রদেশে সব থেকে বেশি টাইগার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক আছে। নেক্সট আমরা চলে আসি, দ্বাদশ এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
দ্বাদশ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন 2026 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, নিউ দিল্লি। তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের নিউ দিল্লি। ঠিক আছে, দ্বাদশ এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন 2026-এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা চলে আসি, কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালার যে নতুন নাম দিয়েছে সেই নতুন নামটি কি? কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালার যে নতুন নামকরণ করেছে সেই নতুন নাম হচ্ছে কেরালাম। ওকে, কেরালাম হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, 42তম সুরশ্রী কেশরবাই কেরকার সঙ্গীত সমারোহের আয়োজন করেছে কোন রাজ্য? 42তম সুরশ্রী কেশরবাই কেরকার সঙ্গীত সমারোহের আয়োজন করেছে কোন রাজ্য? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের গোয়া। গোয়া থেকে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে 42তম সুরশ্রী কেশরবাই কেরকার সঙ্গীত। নেক্সট আমরা চলে আসি, গোয়া হচ্ছে আমাদের দেশের সব থেকে ছোট রাজ্য। কোন রাজ্য সরকার পৌর কর্পোরেশন জুড়ে থিম ভিত্তিক নমো গৌরব পার্ক উন্নয়নের ঘোষণা করেছে? যে রাজ্য সরকার পৌর কর্পোরেশন জুড়ে থিম ভিত্তিক একটি নমো গৌরব পার্কের উন্নয়নের ঘোষণা করেছে সেই রাজ্যের নাম কি? সেই রাজ্যের নাম হচ্ছে গুজরাট। ওকে, যে রাজ্য সরকার পৌর কর্পোরেশন জুড়ে থিম ভিত্তিক নমো গৌরব পার্ক উন্নয়নের ঘোষণা করেছে সেই রাজ্যের নাম হচ্ছে গুজরাট। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে কোন প্রতিষ্ঠান আমাদের ভারতীয় যে প্রাচীন গ্রন্থ আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সেইগুলোর ওপর একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে? আপনার সিএ ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়, বাড়িতে অনলি শুধু রিভিশন করো। বাহ, থ্যাংক ইউ। দেখো, আইআইটি ধানবাদ হয়ে যাবে আমাদের রাইট আনসার। আমাদের যে পুরনো প্রাচীন গ্রন্থগুলো আছে সেই প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন বলতে পারো যে বিভিন্ন সায়েন্টিফিক ধারণা দেওয়া আছে, যেইগুলোর ওপর ভিত্তি করে অনেক সময় অনেক কিছু আবিষ্কার হয়েছে, বা বলতে পারো যে সেই সমস্ত বিষয়ের সাথে আমাদের প্রাচীন ভারতীয় গ্রন্থ কতটা রিচ ছিল সেটাকে আজকের সমাজে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। কোথা থেকে কোন প্রতিষ্ঠান করেছে? আইআইটি ধানবাদ প্রাচীন ভারতীয় গ্রন্থ, বিজ্ঞান ও প্রযুক্তির ওপর এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। নেক্সট আমরা চলে আসি, 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছে কোন দেশ? 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছে জাপান, ভারত, ইন্দোনেশিয়া, চীন। তো রাইট আনসার কি হবে? জাপান হয়ে যাবে রাইট আনসার। 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছে জাপান। স্যার আপনার কিছু কিছু পিডিএফ লাস্টিক থাকে না স্যার? হ্যাঁ, ওইগুলো আমি অ্যাকচুয়ালি আগে করিয়েছি, বা সেগুলো হয়তো ওই টাইমটায় ওই ক্লাসে করানো হয়নি, তার জন্য ওইটা টিক দেওয়া থাকে না। বুঝতে পেরেছো? ওগুলো আগের ক্লাসে করিয়েছিলাম। নেক্সট আমরা চলে আসি, জাপানের ক্যাপিটালের নাম টোকিও। দেখো, হাইড্রোলাইসিস এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি? দেখো, আমাদের যখন মানুষ মারা যায় তখন তার মৃতদেহটাকে কি করে? মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয়, এরকম ভাবে নষ্ট করা হয় সহজ কথায়। এই হাইড্রোলাইসিস বলেও একটি পদ্ধতি আছে, যেখানে মৃতদেহটাকে গরম জলে 150 ডিগ্রি জলে মানে সিদ্ধ করা হয়, এরকম টাইপের আর কি। তার ফলে কি হয়? শরীর থেকে মাংসগুলো সরে যায়, এইভাবে শুধু হাড়টা পড়ে থাকে। তো এইরকমও একটা পদ্ধতি আছে যেটার নাম হাইড্রোলাইসিস পদ্ধতি। তো এই হাইড্রোলাইসিস পদ্ধতিতে কিন্তু শবদেহকে যুক্তরাজ্যের কোন রাজ্যে প্রথম দেশ হিসেবে জলে শবদাহ, যাকে হাইড্রোলাইসিসও বলা হয়, তো এই হাইড্রোলাইসিস পদ্ধতিতে কিন্তু শবদেহকে নষ্ট করা হয়। ঠিক আছে, তো এরা কোন রাজ্য থেকে, কোন দেশ থেকে চালু করা হয়েছে? স্কটল্যান্ড। মাভিন মিশন এটা কোন মহাকাশ সংস্থা দ্বারা চালু করা? মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলকে পর্যালোচনা করার জন্য একটি মিশন, মাভিন মিশন, এটি কোন মহাকাশ সংস্থা দ্বারা চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে আমাদের একদম নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই মাভিন মিশনটাকে চালু করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, দেখো, 2026 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সের আয়োজক ভারতের কোন শহর?
আমরা জাস্ট 3টে কোশ্চেন করব, আবার কালকে আমাদের ক্লাস আছে 10টা থেকে, একদম 10টাতেই কালকের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আজকে আমরা 15 মিনিট লেট করে ফেলেছি ক্লাসে, ঠিক আছে? তো 2026 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স এর আয়োজন করেছে ভারতের কোন শহর? তো রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে নিউ দিল্লি, ঠিক আছে? 2026 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স এর আয়োজন করেছে ভারতের কোন শহর? নিউ দিল্লি। স্যার আপনি আমার কোশ্চেনের রিপ্লাই দিলেন না। আচ্ছা, তোমার কোশ্চেনটা আরেকবার করে ফেলো অপূর্ব, আমি দেখতে পাইনি। ঠিক আছে, নিউ দিল্লি হবে রাইট আনসার। লাস্ট 2 কোশ্চেন আজকের। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। স্যার বলুন কিভাবে শুরু করব সব? জিরো টু হিরো। জিরো টু হিরো, দেখো আমি তোমাকে প্রথমেই ক্লাসে বলে দিলাম যে কিভাবে তুমি পড়াশোনাটাকে স্টার্ট করবে, সেটা একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে? স্যার গ্রুপ ডির এক্সামে সব কমন এসছে সি, আচ্ছা থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার একটা থেকে ক্লাস আছে, ঠিক আছে, ওই জন্য আমি এক্সট্রা ক্লাস নিতে পারবো না, তো এইটাই হচ্ছে সমস্যা। ওকে, একটা থেকে আজকে সকাল 8টার ক্লাসটাও আমি নিতে পারিনি, ওটা আমি 11টাই নেব হয়েছিলাম, কিন্তু ওটাকে শিফট করে একটাই করেছি। আচ্ছা, তুমি এই বছর থেকে আরআরবি প্রিপারেশন স্টার্ট করেছো, কোনো অসুবিধা নেই, কন্টিনিউ আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে ফলো করো, ঠিক আছে? আর যে পদ্ধতিটা তোমাদের বলে দিলাম প্রথমে, সেই পদ্ধতিটা ইউজ করো, দেখবে আস্তে আস্তে তোমার যেগুলো স্ট্রং জোন সেগুলোকে রিভিশনের মধ্যে রেখে উইক জোনগুলোকে আইডেন্টিফাই করে পড়াশোনা স্টার্ট করে দাও, ডেফিনেটলি পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে? চলো লাস্ট কোশ্চেন আজকের। যেহেতু আমার ক্লাস রয়েছে তার জন্য আমি আর এটাকে বেশি কন্টিনিউ করতে পারবো না, একটা থেকে ক্লাস। জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি এটা কোন মন্ত্রণালয়ের অধীনে, মানে কোন যোজনার অধীনে বাস্তবায়িত করা হয়েছে? তো রাইট আনসার হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে আমাদের জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি নিয়ে আসা হয়েছে। ওকে, চলো তো আজকের ক্লাস এতটা অবধি আমি রাখছি, যেহেতু আজকে একটু লেট করে শুরু করেছি তার জন্য এক্সট্রিমলি সরি। আর প্রথমেই তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে যারা মনের মধ্যে এরকম একটা লো কনফিডেন্স ফিল করছো যে পড়ছি তো স্যার কিন্তু মনে হচ্ছে না আমি আমার 100% দিতে পারছি, এর ফলে কি হচ্ছে নিজেকে আরো পেছনের দিকে তুমি নিয়ে চলে আসছো মানসিক দিক থেকে। তো জাস্ট আমার এই প্রথম দিকের প্ল্যানিংটা মাথার মধ্যে রেখে 1-2 সপ্তাহ এইভাবে পড়াশোনা করো, দেখবে ডেফিনেটলি তোমার অনেক বেটার হবে। ওকে স্যার, বেশি কিছু সাবজেক্ট বেশি পড়া হয়ে যাচ্ছে, কিছু সাবজেক্ট কম পড়া হচ্ছে, এটাকে কি করে ঠিক করব? বলেই দিলাম যে তোমাকে প্রথমে তোমার স্ট্রং জোনটাকে আইডেন্টিফাই করে ওটাকে স্ট্রং করে নাও, ওটাকে রিভিশনে রেখে যেগুলো তোমার উইক সাবজেক্ট সেইগুলোকে একটা একটা করে ধরে উইকটাকে স্ট্রং করো, দেখবে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, থ্যাংক ইউ। যদি পারো তাহলে প্রত্যেকে চলে এসো একটা সময় আমাদের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, সেখানে সেখানে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশ কিছু কোশ্চেন সলভ করিয়ে দেবো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে সকাল 10টার সময়। যদি এই ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও, ঠিক আছে? স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। চলো টাটা বাই বাই।